আরে ভাই এলা তো আমারে লোকজন, এলা লোকের গরু যদি আমরা যাই আমার দিলটাই না শান্তি যায় না। একদিন দোকানে লেফা শাক আলু ভর্তা শীতল ভর্তাতে ভাত খামো, সমস্যা নাই তো। খুনি হাসিনাক যেহেতু আমরা সরবা পাইছি, তাহলে ভিতরত আশা করি কিছু না কিছু হইলেও আছে। এবং যদি লোভ রইলে হ্যাঁ, তাইলে খুনি হাসিনা 1000 কোটি টাকা দিবা তার সেলায় রেডি ছিল, একদম ঝকঝক আলাম। যদি মনে করে ছাত্রলার নেতৃত্বে নতুন যে দলটা আসবে তোমরা ভালো ভোট দিবে, যদি মনে করে যে নতুন একটা দিবে দিল, যদি মনে করে পুরাতন একটা দিবে দিল, সমস্যা নেই। অবশ্যই যেহেতু আমার জন্মস্থান পঞ্চগড়, আমার নারী পঞ্চগড়ে পোতা রয়েছে, আমার জীবনের 17 বছর স্কুল লাইফ পুরোটা আমি পঞ্চগড়ে কাটিয়েছি। নিজেরা যদি কামড়া কামড়ি করি নিজেরও কিছু হবে না, পঞ্চগড়েরও কিছু হবে না। এই জন্য কামড়া কামড়িলা বাদ দিবা হবে হয়েছে। কিভাবে সেখানকার ফ্যাসিস্টের দোসর ওই নাইমুজ্জামান মুক্তা, যে এই আমার পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর মুখ চেপে ধরেছিল, এখন আমি 15 দিন পর আমার মন চায় আমি বাড়িতে যাই, আমি সেই চেষ্টাই করি। বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার নির্মাণের একটি ডিজাইন দিয়েছেন, প্রায় 23 তলা টাওয়ার একটি হবে, যেটা পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে হবে। তাহলে আপনার যেটা পরিকল্পনা সেটা হলো ব্যারিস্টার জমিরউদ্দিন নতুন পঞ্চগড়ের জনক, এবং এটাকে আপনি আরো অনেক অনেক দূর এগিয়ে নিতে চান। যে আপনাদের বাসা কোথায়, বললাম পঞ্চগড়, বলে পঞ্চগড়ের একজন রাজনৈতিক ব্যক্তির নাম বলেন, এখন কে আছে? আমি বললাম যে নুরুল ইসলাম সুজন নামের একজন আছে রেলমন্ত্রী, বলে এটা আবার কে? তো সেই জায়গায় পঞ্চগড়ের অগ্রগতি হয়নি বললেই চলে, গতানুগতিক কয়েকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ছাড়া। ভবিষ্যতে আপনি পঞ্চগড়ের নেতৃত্বে আসলে কিভাবে পঞ্চগড়কে গড়তে চান রাখবেন, এবং 1 সপ্তাহের মধ্যে আমরা পঞ্চগড়কে পঞ্চগড় হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো, কোনো ব্যক্তির নামে না, কোনো পরিবারের নামে না। কিন্তু স্থানীয় পর্যায়ের কিছু ধান্দাবাজ অসৎ নেতাকর্মী কাজ করে, তারা এই সাপ্লাই চেইন থেকে টাকা উপার্জন করে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং আমাদের পঞ্চগড়ের মেধাবী সন্তান, কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তিনি আর কেউ নন, সার্জিস আলম। পঞ্চগড়ের বিভিন্ন সমস্যার কথা তাকে আমরা বলবো এবং তিনি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সেই সমাধানই আমরা আগাবো, সেই সমাধানের পথেই। প্রথম যে প্রশ্নটা আপনার কাছে সেটা হলো সুগার মিল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ব্যাপারে আপনার অবস্থানটা যদি একটু জানাতেন। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে পরিবেশ বান্ধব হিসেবে একটা মাত্র শিল্প প্রতিষ্ঠান আমাদের ওই পঞ্চগড়ে রয়েছে, সেটা হচ্ছে সুগার মিল। তো এই সুগার মিল অবশ্যই চালু হতে হবে, এবং এই সুগার মিল চালু হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যেভাবে কথা বলা দরকার, শিল্প উপদেষ্টার সাথে যেভাবে কথা বলা দরকার, অন্যান্য আমলাতান্ত্রিক যে জটিলতার যে বিষয়গুলো সেগুলোকে উপেক্ষা করে কিন্তু আমরা আসলে মাননীয় শিল্প উপদেষ্টাকে পঞ্চগড়ে নিয়ে গিয়েছি, তার কাছে কমিটমেন্ট নিয়েছি, এবং সেটার যে প্রসেসটা সেই প্রসেস চলছে। আমি এটুকু কথা দিতে পারি যে এটা আমার অন্তত পঞ্চগড়কে নিয়ে যে স্বপ্নগুলো রয়েছে তার প্রায়োরিটি নাম্বারের লিস্টের প্রথমে যে আমার এই সুগার মিলটি যে কোনো মূল্যে চালু করতে হবে। এতে মানুষের যে কর্মসংস্থান শুধু সুগার মিল হবে এমনটি নয়, যারা এই আখ চাষের সাথে জড়িত তারাও তাদের জায়গা থেকে স্বাবলম্বী হয়ে উঠবে, এবং এটা অতীব জরুরি। এবং আরেকটি বিষয় যেটি আমার জায়গা থেকে মনে করি, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেই জায়গা থেকে যদি আমি প্রায়োরিটি সেট করি, দুইটি জিনিসেরই পঞ্চগড়ের প্রয়োজন রয়েছে। আমার পুরো রংপুর বিভাগে ওই রকম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বা ন্যাশনালের প্রথম সারির কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু নেই। এটা খুবই দুঃখের কথা। বাংলাদেশে এমন কোনো বিভাগ নেই যেই বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এতটা পিছনের দিকে। সেই জায়গায় আমি মনে করি যে অবশ্যই পঞ্চগড়ে এরকম একটি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। কিন্তু আপনি যদি দেখেন, পঞ্চগড়ের একজন রোগী কোনো একটা সমস্যা হোক, সদর হসপিটালে যাক, যে কোনো জায়গায় যাক, সাথে সাথে রেফার করে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে। এই 3 ঘন্টার পথ যেতে যেতে অনেক মানুষ মৃত্যু কোলে ঢলে পড়ে। এমন অনেক মানুষ রয়েছে যারা ওই 3 ঘন্টার জন্য অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। এমন অনেক মানুষ রয়েছে যাদের ওই আর্থিক সামর্থ্যটি নেই এত দূর পর্যন্ত যাওয়ার। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পঞ্চগড়ে আমার একটা মেডিকেল কলেজ লাগবে এবং সাথে হসপিটাল থাকবে, অর্থাৎ পঞ্চগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা যদি হয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক, এই যে স্বাস্থ্য সংক্রান্ত পঞ্চগড়, এদিকে নীলফামারী, এদিকে ঠাকুরগাঁও, এই 3টি জেলার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। এখানে যখন আমার ডক্টররা থাকবে তখন আর ওই হসপিটালগুলোতে ডক্টরের সমস্যা হবে না, কারণ এখন যখন এটা মেডিকেল কলেজ তখন এখানে ডক্টর তৈরি হয়, এখানে আমাদের ডক্টররা স্টুডেন্টদের পড়াবেন, এক্সপার্ট ডক্টররা, তো তাদের সার্ভিসটা পাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পঞ্চগড়ে ভালো কোনো মেডিকেল বা বিশ্ববিদ্যালয় না থাকার কারণে আমরা ঢাকায় যে জিনিসটা দেখি, ঢাকার অধিকাংশ স্টুডেন্ট কিন্তু টিচারদের কাছে পড়ার চেয়ে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে পড়তে বেশি কমফোর্টেবল।
সেই জায়গায় তাদের বয়সের গ্যাপ কম, চিন্তা ভাবনার গ্যাপ কম, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। যখন আমার পঞ্চগড় মেডিকেল কলেজ থাকবে, সেখানে 100 জন মেডিকেল স্টুডেন্ট থাকবে, তাদের সার্ভিসটা পুরো পঞ্চগড়ের ইয়াং জেনারেশন পাবে। তারা কিন্তু দেশের প্রথম সারির মেধাবী স্টুডেন্ট, ওই মেডিকেলের স্টুডেন্টরা। সো তাদের চিন্তা ভাবনা কীভাবে ওই মেডিকেলের ওই পথটাতে যাবে, তাদের স্ট্রাগল সবগুলো তাদের সাথে শেয়ার করা হবে। ফলে পঞ্চগড়ের ইয়াং জেনারেশন পাশাপাশি অন্তত 100 জন ভালো তাদের টিচারও পাবে, ভালো তাদের মেন্টরও পাবে। এই বিষয়টি পুরো পঞ্চগড়কে আলাদাভাবে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং অবশ্যই এরপরে পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। তো আমি আমার জায়গা থেকে মনে করি 3টে বিষয়ের প্রয়োজন। তবে প্রায়োরিটি লিস্ট সেট করে আমাদের একটার পরে আরেকটাতে যেতে হবে, এবং শুধু কথার কথা নয়, কাজ দিয়ে এগুলো করে দেখাতে হবে। জি, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার যেটা পঞ্চগড়ের অনেক বড় সমস্যা, চা চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না, এবং পঞ্চগড়কে সবাই চেনে যে পঞ্চগড় চায়ের জন্য বিখ্যাত, চিটাগং কিংবা সিলেটের পরে। তো এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা কেমন, একটু যদি জানাতেন। দেখুন, এই পঞ্চগড়ে এই যে আমাদের চায়ের যে ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু আরেকটা আমরা বলতে পারি অনেকটাই পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি আসলে, একদম। এবং এটা একটা সবুজের সমারোহ দেখতে পাই। পঞ্চগড়কে নতুন করে চিনেছে বাংলাদেশ এই চা চাষের মাধ্যমে, যেখানে অর্গানিক চা তৈরি হয় ওই সিলেট অঞ্চলের পরে যদি আমরা দেখি। তো সেই জায়গায় আমি আমার জায়গা থেকে মনে করি এই সিন্ডিকেট তখনই তৈরি হয় যখন সেখানে সিন্ডিকেটকে তৈরি হওয়ার সুযোগ করে দেওয়া হয়। এই সিন্ডিকেট তখনই তৈরি হয় যখন সিন্ডিকেটের কাছে পিছন দিয়ে আপনি হাত পাতেন, যখন সিন্ডিকেটের কাছে আপনি ভাগ নেন। আমরা এই তরুণ প্রজন্ম এসব ভাগ বাটোয়ারায় বিশ্বাস করি না। সোজা বাংলা কথা, যেখানে আমার হাজার হাজার আমার কৃষক জড়িত, সাধারণ মানুষ জড়িত, সেখানে ব্যক্তি দু একজনের স্বার্থের জন্য এত মানুষের স্বার্থ আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদেরকে এই টাকার লোভ দিয়ে আটকে রাখা যায় না। আমরা স্পষ্ট করে বলি, যদি আমরা যারা আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চাই, পঞ্চগড়ের রাজনীতি করতে চাই, আমাদের যদি আমরা ওই জায়গাটুকুতে যাই, আমরা এইটুকু কথা দিতে পারি যে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে কখনো আমরা এমন সিন্ডিকেট তৈরি হতে দিব না। যদি এই সিন্ডিকেট না তৈরি হতে পারে, তাহলে কৃষক ওই ন্যায্য মূল্য পাবে, এবং এটার জন্য আমাদের একসাথে অবশ্যই এই লড়াইটা করতে হবে। যারা এই সিন্ডিকেট করে, পিছন দিয়ে হাত পেতে ভাগ বাটোয়ারা করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি চুপ থাকেন, তারা এই সুযোগটা নিবেই, এই জন্য চুপ থাকা যাবে না। আরেকটা ব্যাপার যে পঞ্চগড়ের তরুণ প্রজন্ম মাদক সমস্যায় ভয়াবহ আক্রান্ত, এবং এটা আপনি সহ জেলা প্রশাসন এবার কাজ করার উদ্যোগ নিয়েছে, এটার অগ্রগতিটা আমি একটু জানতে চাই। দেখুন, সবচেয়ে বড় যে বিষয়টা, এই মাদক, এই যে সাপ্লাই চেইনটা, আমাদের পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা। সো এখানে মাদকের সাপ্লাই হওয়াটা এত বেশি কঠিন না, একদম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা জিনিস। এক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি বলি, পুলিশ বলি, অন্যান্য যারা আছে, এখন আর্মি আছে, তাদের জায়গা থেকে স্ট্রিক্ট হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই যারা সাপ্লাই চেইনে কাজ করে, এইখানে দেখবেন বেশিরভাগ কিন্তু স্থানীয় পর্যায়ের কিছু ধান্দাবাজ অসৎ নেতাকর্মী কাজ করে। তারা এই সাপ্লাই চেইন থেকে টাকা উপার্জন করে, কিন্তু তাদের মতো বিবেকবোধহীন মানে ধান্দাবাজগুলো এটা চিন্তা করে না যে আমার 2-4টা ফ্যামিলির ভালোভাবে চলার জন্য আমি পুরো পঞ্চগড়ের ইয়াং জেনারেশনকে নষ্টের দিকে নিয়ে যাইতেছি। এবং অবশ্যই এগুলো কিছু সো কল্ড পলিটিশিয়ানের মানে মদদে হয়, তারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। সোজা বাংলা কথা, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এই মাদকের যে চেইনটা নিয়ন্ত্রণ করে, প্রশাসনকে স্ট্রিক্ট হতে হবে এই চেইন ভাঙার জন্য। প্রশাসনকে অ্যাকশন নিতে হবে, তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে। টাকা খেয়ে যেন নেগোসিয়েশন না হয় ভিতরে ভিতরে। প্রশাসনের কিছু সদস্য আর রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গের ভিতরের এই নেগোসিয়েশনের কারণে পুরো পঞ্চগড়ের ইয়াং জেনারেশন কিন্তু এই খারাপের দিকে যাচ্ছে। তো স্পষ্ট কথাবার্তা আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনকে যা মেসেজ দেওয়ার দিচ্ছি, এটা আমরা, আমার মনে হয় যে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা আলাদা করে টিম করে ফেলবো, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে টিম করে ফেলবো। যেই টিম যেমন তার রাজনৈতিক কাজ করবে, ওই টিম মাদকের বিরুদ্ধে কাজ করবে। এবং যারা মাদকের বিরুদ্ধে যত ভালো কাজ করবে, এটা তাদের ক্রেডিট হিসেবে আমরা যুক্ত করব। সো দিন শেষে এই মাদকের বিরুদ্ধে যদি আমরা পঞ্চগড়ে একটা আন্দোলন করতে চাই, সাধারণ মানুষকে একসাথে কথা বলতে হবে, রাজনীতিবিদদের সহযোগিতা করতে হবে, প্রশাসনকে প্রশাসনের মতো গার্ডস নিয়ে ভূমিকা পালন করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে পঞ্চগড়ে ভবিষ্যতে একটা ভলান্টিয়ার টিম হবে ইয়াং জেনারেশন কেন্দ্রিক, যারা সমস্যার সমাধানগুলো মানে ওভারসি করবে। আমরা আগামী 2 মাসের মধ্যে এরকম একটা টিম করব। প্রত্যেক ইউনিয়নে এরকম টিম থাকবে, যেই টিম গণমানুষের যে সমস্যা, খুব স্বাভাবিকভাবে আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিদিন যেতে পারবো না, কিন্তু আমার কাছে এই তথ্যটা আসতে হবে কনক্রিট। সো এরকম আমাদের টিম থাকবে প্রত্যেকটা ইউনিয়নের পর্যায়ে, এবং যেই টিমগুলো ওয়ার্ড পর্যায়ে যে টিমগুলো আমাদের তথ্য দিবে, সেই অনুযায়ী আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা গ্রহণ করব। গ্রেট।
আরেকটা যেটা ব্যাপার যে ট্রেন স্টেশনের নাম নিয়ে সফটওয়্যারে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তো এটা কি অচিরেই সমাধান হচ্ছে? আমি গতকালকেও আমি একবার পঞ্চগড়ে যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চগড় স্টেশনের সামনে একটা ফোয়ারা উদ্বোধন করা হচ্ছিল, ওই দিন ইনস্টিটিউটে দাঁড়িয়ে আমি রেল মন্ত্রণালয়ের যিনি মাননীয় সচিব রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তো তিনি বলেছিলেন এটা খুব দ্রুততম সময়ের মধ্যে করবেন, কিন্তু গতকালকেও যখন সেখানে আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশন না দেখে অন্য একটি বিষয় দেখলাম, তখন আমি সাথে সাথে তাকে ফোন দেই এবং তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে তিনি এই বিষয়টি আপডেট করবেন এবং তাকে আমরা এই সময়টুকু দিচ্ছি। আমরা বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন এবং 1 সপ্তাহের মধ্যে আমরা পঞ্চগড়কে পঞ্চগড় হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো, কোনো ব্যক্তির নামে না, কোনো পরিবারের নামে না। তার মানে আমরা পঞ্চগড়কে পুরো পৃথিবীর সামনে পঞ্চগড় নাম দিয়ে নিয়ে যেতে চাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো জেলা বা পঞ্চগড় বিশেষ করে কোন কারো বাপ দাদার সম্পত্তি হবে না? না, কখনোই না। শুধু জেলা না, আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের স্লোগান দিয়েছি দেশটা কারো বাপের না, পঞ্চগড়ও কারো বাপের না। এখানে যে মানুষের জন্য কাজ করবে সে ধীরে ধীরে মানুষের নেতা হয়ে উঠবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হচ্ছে, এই যে যত রকমের কাজ হয় এই কাজ তো জনগণের টাকায় কাজ, ট্যাক্সের টাকায় কাজ। আমরা শুধু উপলক্ষ মাত্র, আমরা শুধু চেষ্টাটা করি। তো সেই জায়গায় জনগণের তো প্রতিনিধিত্ব করে পঞ্চগড় জেলা, কোনো ব্যক্তি বা পরিবার তো নয়। তো সেই জায়গা থেকে আমরা পঞ্চগড় জেলাকে বাংলাদেশ এবং পৃথিবীর সামনে পঞ্চগড় নামেই রিপ্রেজেন্ট করতে চাই। ভবিষ্যতে আপনি পঞ্চগড়ের নেতৃত্বে আসলে কিভাবে পঞ্চগড়কে গড়তে চান? আমার জায়গা থেকে যেটা স্পষ্ট আসলে মনে হয় সেটা হচ্ছে যে পঞ্চগড় বাংলাদেশে উত্তরবঙ্গে এমনিতেই বিভিন্ন অগ্রগতির দিক থেকে অনেক পিছিয়ে, এবং উত্তরবঙ্গের মধ্যে আবার পঞ্চগড় সবচেয়ে বেশি পিছিয়ে। তো সেই জায়গায় পঞ্চগড়ের অগ্রগতি হয়নি বললেই চলে, গতানুগতিক কয়েকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ছাড়া। পঞ্চগড়ে আমাদের একটা শিল্পায়ন করতে হবে, যেই শিল্পায়নটা আবার পরিবেশের ক্ষতি করবে না। পরিবেশটাকে ঠিক রেখে একটা শিল্পায়নের দিকে যেতে হবে, সবুজ শিল্পায়ন বলতে পারি আমরা, গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেই জায়গায় গিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। আমার পঞ্চগড়ে এরকম যদি কয়েকটা শিল্প প্রতিষ্ঠান হয় যেখানে 50,000 মানুষ কাজ করবে, আপনি দেখেন 50,000 ফ্যামিলি এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিন্তু। সো এটা করতে হবে। পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হসপিটাল যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবেই। সুগার মিলটা আমাদের চালু করতে হবে, চা বাগানের সিন্ডিকেটটাকে নষ্ট করতে হবে। আরেকটা ব্যাপার যে 250 শয্যার হাসপাতাল যাচ্ছিল, এবং বিশ্ববিদ্যালয়টা আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, পঞ্চগড়ে এমন আমার রাজনৈতিক ভয়েস লাগবে যেটা খালি পঞ্চগড়ের ভয়েস না। পঞ্চগড়ে বিগত সময় এমন অনেক এমপি মন্ত্রী দেখছি যাদেরকে পঞ্চগড়ের মানুষই ঠিক মতো চেনে না, বাংলাদেশ চেনা তো দূরের কথা। আমি একবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলায় গিয়ে বললাম, যখন বললো যে আপনাদের বাসা কোথায়, বললাম পঞ্চগড়। বলে পঞ্চগড়ের একজন রাজনৈতিক ব্যক্তির নাম বলেন, এখন কে আছে? আমি বললাম যে নুরুল ইসলাম সুজন নামের একজন আছে, রেলমন্ত্রী। বলে এটা আবার কে? তো ব্যাপারটা হচ্ছে আমাদের পঞ্চগড়ের যারা এমপি হয়, তারা এমপির পরে মন্ত্রীও হয়ে গিয়েছে অনেকেই, তাদের নাম পঞ্চগড়ের মানুষ হয়তো জানে, হয়তো ঠিকমতো পঞ্চগড়ের মানুষই জানে না, কিন্তু ন্যাশনাল পর্যায়ে তার ওই রকম ফেস নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন রাজনীতি থেকে বা সরকার থেকে কিছু একটা আদায় করে নিয়ে আসতে চাইবেন, আমাদের রিসোর্স কিন্তু সীমিত। ধরেন আমাদের বাংলাদেশের এখন এমন একটা নতুন বরাদ্দ আসছে যেটা 30টা জেলার জন্য। সো ওই 30টার মধ্যে আপনি যদি পঞ্চগড়কে ইনক্লুড করতে চান, তাহলে আপনার ওই লেভেলের ন্যাশনাল একটা পরিচিতি এবং প্রভাব থাকতে হবে। একদম সেই জায়গায় আমাদের যারা ন্যাশনাল ফেস পঞ্চগড়ের, তাদেরকে রাজনীতির মাঠে আসা উচিত, সুযোগ করা উচিত, তাদের ওই ইম্প্যাক্টটা কাজে লাগানোর সুযোগ করে দেওয়া উচিত। তো সেই জায়গায় যেমন এর আগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার জায়গায় এরকম ছিলেন, বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, কিংবা আমরা যদি দেখি যে আমরা এরকম আমাদের জায়গা থেকে উত্তরবঙ্গে এক সময় এরশাদ ছিলেন, যিনিও আসলে একজন স্বৈরাচারের প্রতীক। তো কিন্তু আমি যেই অর্থে বলছি যে এই নামগুলো পুরো বাংলাদেশ চেনে। তো ওই জায়গা থেকে আমরা চাই পঞ্চগড়ে এরকম নেতৃত্ব আসুক, এখানে আমাদের অবশ্যই মিউচুয়াল রেসপেক্ট থাকবে। দেখুন খুব স্বাভাবিকভাবে পঞ্চগড়ের যারা পঞ্চগড়ের জন্য এর আগে কাজ করেছে, আমরা তাদেরকে সম্মান দিতে সমস্যা কোথায়? এই ইয়াং জেনারেশনের মানসিকতা এত ছোট না, যাকে যতটুকু সম্মান দেওয়ার আমরা দিব। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু এটা সত্য যে আমার বাপ কোনো একটা খারাপ কাজ করেছিল দেখে ওইটার দায় আমি নিব, এটাও যেমন হবে না। আমার বাপ একসময় মহৎ কোনো কিছু ছিল বলে সেটার ক্রেডিট সবসময় পুরোটা আমার ঘাড়ে আসবে, এটাও হবে না। আমাদের সামনের পথ, আমাদের অবস্থান, আমাদের কাজ নির্ধারণ করবে এবং আমরা সেই কাজ করতে প্রস্তুত। তাহলে আপনার যেটা পরিকল্পনা সেটা হলো ব্যারিস্টার জমির উদ্দিন নতুন পঞ্চগড়ের জনক, এবং এটাকে আপনি আরো অনেক অনেক দূর এগিয়ে নিতে চান। হ্যাঁ, দেখুন আমরা আমাদের জায়গা থেকে যেটা একদম স্পষ্ট কথা যে আমরা ওই জনক শব্দটাতে আবার যাব না। জনক শব্দটা যাব না কেন? তাহলে এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়। আমরা ওই ব্যক্তি পূজাতে আর যাব না, কিন্তু আমরা তার অবদানটাকে স্বীকার করব, তার সাথে দেখালো ওই মিউচুয়াল রেসপেক্টটা আমরা শো করব, এবং যেটা আমি অলরেডি করলাম।
সো এটা মানসিকতা আমাদের থাকবে। কিন্তু এইটুকু একটা জিনিস বলতে চাই, পঞ্চগড়ের মানুষ হিসেবে পঞ্চগড় নিয়ে একটা স্বপ্ন আছে। কাজ এখন আমার পুরো বাংলাদেশকে নিয়েই করতে হবে, এটা এই সময়ের ডিমান্ড। আমরা একটা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি, দলের ডিমান্ড। কিন্তু অবশ্যই যেহেতু আমার জন্মস্থান পঞ্চগড়, আমার নারী পঞ্চগড়ে পোতা রয়েছে, আমার জীবনের 17 বছর স্কুল লাইফ পুরোটা আমি পঞ্চগড়ে কাটিয়েছি, পঞ্চগড়ে আলো বাতাসে বড় হয়েছি, এটার প্রতি আলাদা একটা টান থাকবে। এবং এখন আমি 15 দিন পর পর আমার মন চায় আমি বাড়িতে যাই, আমি সেই চেষ্টাই করি। তো সেই জায়গায় পঞ্চগড়কে সামনে রেখে অবশ্যই যা যা প্রয়োজন পঞ্চগড়ে সেগুলো করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। দারুণ। আরেকটা বার যে পঞ্চগড় বৈষম্য বিরোধী যে আন্দোলনটা বেশ চাঙ্গা হয়েছিল, দেশের একদম প্রত্যন্ত জায়গা, তো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, কিংবা আধুনিক পঞ্চগড়ের গোড়াপত্তন তারা কিভাবে করতে পারে, বা ইয়াং জেনারেশনের পঞ্চগড়ের মানুষকে কি মেসেজ দিতে চান আপনি শেষ? আমি আসলে একটু অবাক হয়েছিলাম যখন দেখলাম যে ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে পঞ্চগড়েও এই অভ্যুত্থানের যে ছোঁয়া, যে রেশ, এটা ছড়িয়ে পড়েছে এবং দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে। আমি অবাক হয়েছি, তখন অভ্যুত্থানের সময় আমার দেখার সুযোগ হয়নি। এখন যখন ওই পঞ্চগড়ের ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, যে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ে এত বড় একটি আন্দোলন করেছে, কিভাবে সেখানকার ফ্যাসিস্টের দোসর ওই নাইমুজ্জামান মুক্তা, যে এই আমার পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর মুখ চেপে ধরেছিল, যে এই নেতৃত্বকে জেলে ভরতে চেয়েছে, হুমকি দিয়েছে, মামলা দিয়েছে, সেই মুক্তার বিরুদ্ধে গিয়ে ওই ফ্যাসিস্ট আমলে কিভাবে রাজপথে লড়াই করেছে, এই রাব্বি সানরা কিভাবে তাদের সকল সহযোদ্ধাদেরকে নিয়ে পঞ্চগড় স্কুলের কথা যদি বলি, বিপি স্কুল, গার্লস স্কুল থেকে শুরু করে MR কলেজ থেকে শুরু করে অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের যে স্টুডেন্টরা এই স্কুল কলেজের বয়সে কিভাবে আসলে পঞ্চগড়ে ওই ব্রিজকে ব্লকেট করে দিয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা আর্মিকে ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়েছে, তারা স্লোগান দিয়েছে। তো এটা আমাকে এখন আরো বেশি ইন্সপায়ার করে এবং এই পঞ্চগড়ের জেনারেশনকে নিয়ে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি এই জেনারেশনকে পলিটিক্সে এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো দালালির পলিটিক্সে না, তোষামদির পলিটিক্সে না, ব্যক্তি পূজার পলিটিক্সে না, নতুন বাংলাদেশের পলিটিক্স, যেই পলিটিক্সের স্বপ্ন তারা এই জুলাই অভ্যুত্থানে দেখেছে। এই ইয়াং জেনারেশন যদি চায় এবং ঐক্যবদ্ধ হয়, তাহলে একসাথে মিলে পঞ্চগড়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটা আরেকটা সম্পূরক প্রশ্ন, যেটা বলছিল যে একটা মাত্র সেতু এবং সেই সেতুটা খুবই ভালনারেবল, ঝুঁকিপূর্ণ, এটা অবশ্যই আপনার প্ল্যানে আছে? আমাদের জেলা প্রশাসক মহোদয় অলরেডি সেতুর আলাদা একটা অসাধারণ নকশা করেছেন, বাইপাস সেতুর, এবং তিনি তার আমি প্রশংসা করতে হয় যে অন্তত একটা মানুষ কতটা বাস্তবায়ন হবে এটা সময় বলবে, কিন্তু তিনি অলরেডি এরকম পঞ্চগড় নিয়ে প্রায় 20-25টা নতুন প্রজেক্ট রেডি করে ফেলেছেন। পঞ্চগড়ে স্থানীয় সরকারের কাছে তিনি অলরেডি একটা পঞ্চগড়ে বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার নির্মাণের একটি ডিজাইন দিয়েছেন, প্রায় 23 তলা টাওয়ার একটি হবে, যেটা পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে হবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার হবে, যেখানে শপিং মল থেকে শুরু করে এভরিথিং থাকবে এবং ওয়াচ টাওয়ার থাকবে, যেখান থেকে পুরো পঞ্চগড় দেখা যাবে। সো তিনি এরকম একটি পরিকল্পনা অলরেডি স্থানীয় সরকারের কাছে দিয়েছেন। স্থানীয় সরকার আমাদের একজন উপদেষ্টা রয়েছেন, যিনি আমাদের সহযোদ্ধা, আমরা তার কাছে আমি আমার জায়গা থেকে যত রকম মেসেজ দেওয়ার দিয়েছি। আমরা বিশ্বাস করি এই সরকারের সময় এই কাজগুলো শুরু হবে। গ্রেট। শেষ একটা কথা, সেটা হলো যে ওভারনাইট বা রাতের মধ্যে কোনো কিছু হয় না, দিন রাতের মধ্যে। তো আমি যেটা বলতে চাই, মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার ব্যাপারে পঞ্চগড়ের মানুষকে লাস্ট একটা বার্তা দিতে চান জনমানুষ? আমি পঞ্চগড়ের মানুষকে একটা কথা বলতে চাই, পুরো বাংলাদেশে যারা মানুষ তারা পঞ্চগড় নাম শুনলে বলে ভালো মানুষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ভালো, এটা ধরে রাখাটা ইম্পর্টেন্ট। ধরেন আমার বাংলাদেশে এখন একাধিক রাজনৈতিক দল হবে, আমরাও নতুন করে একটি রাজনৈতিক দল করছি, আমাদের মধ্যে এই সম্পর্কটা যেন দলাদলি না হয়ে যায়। কেউ একটা অন্য দল করে বলে তাকে আমি গালি দিব, তার পরিবার নিয়ে টানাটানি করব, ব্যক্তি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করব, এগুলোর প্রয়োজন নেই। আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত। আমি সার্জিস রাজনীতি করব, অন্য আরেক দল আরেকজন রাজনীতি করবে, আমাদের যে প্রতিযোগিতা এটা হবে রাজনীতি কেন্দ্রিক, মাঠ পর্যায়ে কাজ করা কেন্দ্রিক। ইভেন মাঠে কাজ করতে গেলেও এক দল যেন আরেক দলকে বাধা না দেয়, এক দল যেন আরেক দলের উপরে হামলা না করে, কারণ এই কাজগুলো তো খুনি হাসিনা করতো তার সময়। তো এখন যদি এই কাজগুলো হয়, তাহলে আমাদের সাথে তাদের পার্থক্য কোথায় থাকলো? বরং আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের কথা বলবো, জনগণের কথা শুনবো, পঞ্চগড়ের প্রত্যেকটা ঘরে ঘরে যাব। আরে ভাই, এলা তো আমারে লোকজন, এলা লোকের গরজ যদি আমরা যাই, আমার দিলটাই না শান্তি যায় না। একদিন দোকানে লেফা শাক, আলু ভর্তা, শীতল ভর্তাতে ভাত খাবো, সমস্যা নাই তো। কিন্তু এই লোকলার লুকু যাওয়াটা গুরুত্বপূর্ণ। লোকলার লুকু আমরা যাই না, লোকলার কথা শুনি, ওই অনুযায়ী কাজ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি হল, নিজেরা যদি কামড়া কামড়ি করি, নিজেরও কিছু হবে না, পঞ্চগড়েরও কিছু হবে না। এই জন্য কামড়া কামড়িলা বাদ দিবা হবে। দেহেনে পঞ্চগড়ের জন্য কাজ করি, কে কোন দলের হচ্ছে এটা বিষয় নেই, নিজের মতো করে কাজ করবো, জনগণ যাক ভালো মনে করবে ভোট দিবে। যদি মনে করে ছাত্রলার নেতৃত্বে নতুন যে দলটা আসবে
তোমরা ভালো ভোট দিবে। যদি মনে করে যে নতুন একটা দিবে দিল, যদি মনে করে পুরাতন একটা দিবে দিল, সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা কামড়া কামড়ি যেন না হয়। আরেকটা জিনিস বুঝতে হবে যে কে মানুষের গরজ যায়, মানুষের কথা কয়, মানুষের কথালা শোনার কার মানসিকতা আছে, এবং মানে কে পঞ্চগড়টা হৃদয়ে ধারণ করে, এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চগড়ের লোকজন আশা করি এটা বুঝবে। খুনি হাসিনাকে যেহেতু আমরা সরবা পাইছি, তাহলে ভিতরত আশা করি কিছু না কিছু হইলেও আছে। এবং যদি লোভ রইলে হ্যাঁ, তাইলে খুনি হাসিনা 1000 কোটি টাকা দিবার তার সেলায় রেডি ছিল, একদম ঝকঝক আলাম। তে ওই খুনি হাসিনা যেহেতু লোভ দেখায় কিছু করবা পারেনি, কোনো লোভ নাই, আল্লাহ যেটা দিছে যথেষ্ট, এত মান সম্মান দিছে। এখন পঞ্চগড়ের মানুষের জন্য কিছু একটা করবা হবে, এটা হল মাথার কাজ করছে। যে কোনো উপায়ে 10 বছর লাগুক, 20 বছর লাগুক, মানুষের তানে কাজ করার এই যে প্রসেসটা এটা চলবে। আশা করি মানুষ ধীরে ধীরে ওই চিন্তা ভাবনাটা করবে যে এই ছোঁয়াটা পঞ্চগড়ে চিন্তা করছে, এই ছোঁয়াটা পঞ্চগড়ের মানুষের কাছে যাচ্ছে, কথা শুনেছে, এই ছোঁয়াটা অবশ্যই খুনি হাসিনা যেহেতু সরাবা পাইছে, তাহলে কিছু একটা আছে, তাইলে এই ছোঁয়াটার কাছে যাওয়া যায়, এই ছোঁয়াটার সমর্থন দেওয়া যায়। তো এটাই আলটিমেটলি। তো পঞ্চগড়ে আমরা সবাই যদি একসাথে কাজ করি, আশা করি পঞ্চগড়ে একসাথে মিলে অনেক সামনে তুলে যাবো পারবো। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। সার্জিস যেটা কহিল সেটা হইল দে ধৈর্য ধারণ করবা লাগবে, তার উপর বিশ্বাস রাখবা লাগবে, আস্থা রাখবা লাগবে, তাহলে দিন শেষে ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ বয়স দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মাথা দিয়ে, সাহস দিয়ে, কলিজা দিয়ে। ওইটা কইবা চাইছে। সবাই দোয়া করবেন, অর্থানে মোরতানেও দোয়া করবেন, আর ভিডিওটা সবার ঠে ছড়াই দিবেন যাতে সবাই দেখবা পারে, আর ওর ইচ্ছাটা, ওর মোটিভটা, ওর যেটা বুঝাবা চাইছে ওইটা বুঝবা পারে। সবাই ভালো रहेন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।